পবিত্র রমজান মাস ও ঈদের দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আজকে স্টুডিওতে আমরা স্বাগত জানিয়েছি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের গত বেশ কিছুদিনের অনেক ঝড়ঝাপটা এবং অগ্রসরতার কথা বলার জন্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে, যার অনেকগুলো পরিচয়। আসলে ফুটবল দলের সাবেক অধিনায়ক, এই পরিচয়টা আপনাকে আসলে বেশি সুইটেড হচ্ছে আজকের এই প্রোগ্রামে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমিনুল ভাই। আপনি আসলে বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল উইংয়েরও দায়িত্বে আছেন। স্পোর্টসের আপনার যেহেতু পদচারণা, সবাই ধরেই নিচ্ছে ভবিষ্যতে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসেন আপনি স্পোর্টসের সঙ্গেই থাকবেন। সেই নিরিখেই আসলে আপনাকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানানো, যে যা দেখছেন, যা দেখলেন এবং যা হতে যাচ্ছে তার মধ্যে থেকে আমরা কিছু জিনিস আপনার কাছে জেনে নিতে চাই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা আসলে কোন পথে এই মুহূর্তে, এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর এগুচ্ছে বলে আপনার মনে হয়? আমি 5ই আগস্টের আগে একটু বিগত 17 বছরের ছোট্ট করে যদি 1-2 মিনিটে একটু ইতিহাস টানতে চাই। কারণ আমরা শুধু আমি ফুটবল না, বাংলাদেশের টোটাল স্পোর্টসটাকে নিয়ে কথা বলতে চাই। যে আমরা স্বাধীনতার প্রায় 53 বছর আমরা আজকে পার করে ফেলেছি, বাট গত 17 বছরে আমরা পুরা ক্রীড়াঙ্গনটাকে এমনভাবে এই স্বৈরাচার সরকার দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, যার ফলে কিন্তু আপনি দেখেন প্রত্যেকটি ফেডারেশন কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। প্রত্যেকটি ক্রীড়াঙ্গনে শতভাগ আওয়ামীকরণ করা হয়েছিল। প্রত্যেকটি যে ক্রীড়া পরিষদ থেকে শুরু করে স্পোর্টস মিনিস্ট্রি বা যারা আমলারা রয়েছেন তারাও শতভাগ আওয়ামীকরণের মাধ্যমে তাদেরকে কিন্তু ওইখানে বসানো হয়েছিল। তো যেখানে আমরা বাংলাদেশটি আমাদের সবার, আমরা এই দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষ অত্যন্ত খেলাধুলা প্রিয় মানুষ, এবং যখনই সেটা ফুটবল হোক বা ক্রিকেট হোক বা অন্য কোনো ইভেন্ট হোক বা অন্য কোনো ইন্ডিভিজুয়াল কোনো ইভেন্ট হোক, বাংলাদেশের যখন ছেলেরা বা মেয়েরা যদি ভালো কিছু অর্জন করে নিয়ে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু দল মত নির্বিশেষে কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করে। কিন্তু গত 17 বছর যেটি আমরা দেখেছি যে আওয়ামী সরকার প্রত্যেকটি সেক্টরে এমনভাবে দলীয়করণ, রাজনীতিকরণ করেছে, এবং বাংলাদেশের গত 17 বছরে ক্রীড়াঙ্গনের সেই রকম কোনো মানে সাফল্য যদি বলেন সেভাবে আমাদের কাছে তেমন কোনো পড়ে না। বাট বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের যেটা ভিত্তি সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে গত 17 বছরে। কারণ যারা মাঠের ক্রীড়া সংগঠক ছিল তাদেরকে বাদ দিয়ে তারা শতভাগ দলীয়করণ, কেউ এমপি বা কেউ মন্ত্রীর ছেলে বা যে যেভাবে পারে, কেউ আমলা বা কেউ বড় ব্যবসায়ী এনে জাস্ট জোর করে আপনি ধরেন বসিয়ে দেওয়া। সেটা আপনি ফুটবল ফেডারেশনের দিকে তাকান বা ক্রিকেট বোর্ডের দিকে তাকান, এখন পর্যন্ত কিন্তু সেই লোকগুলি কিন্তু বহাল তবিয়তেই আছে। আমি এখন যদি 5ই আগস্টের পরের কথা বলি, যে সেই লোকগুলি কিন্তু এখনো ক্রিকেট বোর্ডের দিকে তাকান, যে ক্রিকেট বোর্ডে যে গত 17 বছর যারা ক্রিকেট বোর্ডটাকে কন্ট্রোল করেছে বা ক্রিকেট বোর্ডটাকে বিভিন্নভাবে যেভাবে ফিক্সিং, ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে আম্পায়ারিং থেকে শুরু করে বা কে উঠবে নামবে সেটা ওই হাতে গোনা কি বলে মল্লিকদের মতো লোকজন ডিসাইড করে দিত যে কে উঠবে কে নামবে এবং কে কোন বলে, যেটা মানে ক্রিকেটে যে ফিক্সিং এর যে ইস্যুটা, এবং এখানে কিভাবে আম্পায়ারিং থেকে কিভাবে টেম্পারিং করা হয়েছে বিভিন্ন কিছু, এগুলো কিন্তু সকলেরই নলেজ আছে, ম্যানিপুলেট করা হয়েছে। এবং ঠিক একইভাবে যদি আমরা ফুটবলের দিকে তাকাই, আমরা কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল ফুটবল ফেডারেশনে, কিন্তু গত 17 বছরের মানে স্বৈরাচারে রেখে যাওয়া যারা ছিল এবং সালাউদ্দিন সাহেবের যারা রেখে যাওয়া ছিল, সেই লোকগুলি কিন্তু যেহেতু এএফসি বা ফিফার একটা রুলস রয়েছে, যারা কাউন্সিলর বা ডিএফএ ভাঙা যাবে না, ভাঙলে বাংলাদেশের ফুটবল ব্যান্ড হয়ে যেতে পারে। তো আমরা গত 17 বছর ধরে যে যুদ্ধ করলাম, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, এত হাজারো জীবন গেল, গত জুলাই আগস্টে এত হাজারো জীবন গেল, তো তাদের রক্তের বিনিময়ে এসে যদি এখনো সেই ক্রিকেট বোর্ড কিংবা ফুটবল ফেডারেশন সেই আওয়ামী পুনর্বাসন হয়ে থাকে, তাহলে স্পোর্টসের 5ই আগস্টের পরে আমার কাছে মনে হয় না যে সামনের দিকে কোনো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে, যতক্ষণ না আমরা পরিপূর্ণভাবে এই দলীয়করণ মুক্ত করতে পারবো, রাজনীতিকরণ মুক্ত করতে পারবো। এবং এই আওয়ামী ফ্যাসিস্টরা বা যারা এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন বা ক্রিকেট বোর্ড বা অন্যান্য ফেডারেশনগুলিতে এবং সার্চ কমিটিতে যাদেরকে রাখা হয়েছে,
একজন ছাড়া বা দুই একজন ছাড়া আমার কাছে মনে হয় যে টোটালটাই আওয়ামী ঘরানার লোক দিয়ে এখানে সার্চ কমিটি করা হয়েছে, এবং সেটা যদি আপনি তাদের ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা আনেন তাহলে এটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে যাবে। এখন আমরা কি চাচ্ছি, আমি ডে ওয়ান থেকে একটি কথা বলছি যে গত 17 বছরে যা হয়েছে তার উল্টাটা আমরা করতে চাই। আমরা চাই ক্রীড়াঙ্গন শতভাগ রাজনীতিকরণ মুক্ত থাকবে, দলীয়করণ মুক্ত থাকবে। যারা মাঠের ক্রীড়া সংগঠক, যাদেরকে দিয়ে দীর্ঘ বছর, কারণ আপনি দেখেন, আপনি 17 বছরের আগের পার্টগুলি যদি দেখেন, আপনি চিন্তা করেন 91 থেকে শুরু করে, কারণ তার আগে আমার মনে নেই, কারণ আমি তখন অনেক ছোট, তখন কিন্তু এখানে কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ ছিল না, সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে প্রত্যেকটি ফেডারেশন ক্রীড়াঙ্গনকে তারা চালিয়েছে। তো তখন তো কিন্তু কোনো ঝামেলা ছিল না, এবং তখন কিন্তু আপনার বাংলাদেশের ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সব সেক্টরে কিন্তু অন্যরকম একটা ক্রেজ ছিল। এখন ইন্ডিভিজুয়ালি হয়তো বা ক্রিকেটারদের হয়তো বা কিছু ভালো পারফর্ম করার কারণে ক্রিকেটকে আলাদাভাবে দেখা হয়। ফুটবলে কিন্তু আমরা 2011 পরে এসে দেখলাম যে টোটাল মানে ফুটবলটা একদম তলানিতে চলে গেছে, এবং ইন্ডিভিজুয়াল যে স্পোর্টস যাদের ভবিষ্যতে অনেক ভালো করার সুযোগ রয়েছে, তারা সঠিক পেট্রোনাইজের অভাবে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। আর মানে আপনার আর্চার তো দুজন চলে গেল, স্বামী স্ত্রী দুজন। তা আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা শুধু এখানে বসে কথা বললে এটার সমাধান না, আমরা স্টার্টটা করতে হবে। যেমন গত 25 বছর স্টার্ট কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়ে হইতে পারে, মানে আপনার কি মনে হয় কিনা? ক্রিকেট বোর্ডে তো আসলে যে 9 সদস্যের এখন পরিচালক বৃন্দ আছেন, এটা নিয়ে আসলে আপনার এক্সপার্টিসটা আমাদের জানা দরকার, কারণ ক্রিকেট বোর্ড এইভাবে কিভাবে আগাচ্ছে আপনার কি মনে হয়? এই মুহূর্তে নির্বাচনরা হলে ভালো হতো না? একটা অ্যাডহক কমিটি তো আসলে সম্ভব না, কোনোভাবে এটা কি একটা ইন্টারিম বডি করা যেত কিনা? আমি এই বিষয়টা নিয়ে কয়েকবার আমাদের ক্রীড়া উপদেষ্টার সাথে কথা হয়েছে। আমার ক্রিকেট বোর্ডের সভাপতি যিনি এখন দায়িত্ব রয়েছেন আমাদের ফারুক ভাই, তার সাথে কথা হয়েছে। এবং আমরা কি চাচ্ছি যে দেখেন, গত 17 বছরে যারা ছিল, যারা একদম ফ্যাসিস্টের ভূমিকায় ছিল, বা যারা আওয়ামী লীগের একদম মানে আজ্ঞাবহ হিসেবে এখানে ঢুকেছে, তাদেরকে বাদ দিয়ে যারা নিউট্রালি হয়তো বা সাবেক ক্রিকেটার আছে যারা, হ্যাঁ এরকম ক্রিকেটার যারা আছে তাদেরকে রেখে দিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। এটা নিয়ে আমাদের তারা তো দল করে না, বা তারা কোনো পক্ষে তারা স্ট্যান্ড নেয় নাই। লাইক আমি আকরাম খানের কথাই বলতে পারি। তো এরকম যদি আরো ক্রিকেটার যারা আছে, আমাদের হাবিবুল বাশার আছে, যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডে কাজ করেছে, এরকম যদি খেলোয়াড়রা থাকে, তাদেরকে নিয়ে আপনার ক্রিকেট বোর্ডটাকে যদি নতুন করে সাজান, বা সামনে যেহেতু অক্টোবরে তো নির্বাচন হলো, বাট সেপ্টেম্বরের ভিতরে নির্বাচন করতে হবে। আমাদের কাছে তথ্য আছে যে এই এপ্রিল মে বা মে জুনের মধ্যে একটা করার একটা ডাইরেক্টিভ মনে হয় ক্রীড়া মন্ত্রণালয় থেকে যাচ্ছে আর কি, খুব শিগগিরই। বাট এখন ক্রীড়া মন্ত্রণালয় যদি তাদের নিজের মতো করে মন গড়া মতো যদি কাজ করে, এবং আমি যতটুকু জানি, আপনি যেহেতু ক্রীড়া মন্ত্রণালয়ের কথাটা বলেই ফেললেন, বাংলাদেশের যে প্রত্যেকটি জেলায় জেলায় যে ডিএসএ কমিটি, অ্যাডহক কমিটি করার জন্য যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু স্পেসিফিক কিছু কথা বলা আছে যে কোচ, খেলোয়াড়, রেফারি, ওই ছাত্রদের থেকে একজন, অমুক জায়গা থেকে একজন, এইভাবে কিন্তু স্পেসিফিক করে দিয়েছে। এখন যে ক্রীড়াঙ্গনের লোক না, আপনি এখন ওই ক্রাইটেরিয়ার ভিতরে যদি তাকে ফেলে দিয়ে যদি ক্রীড়াঙ্গনে নিয়ে আসেন, তো আলটিমেটলি তো ক্রীড়াঙ্গনে কোনো কাজ হবে না, জেলা পর্যায়ে আপনি কোনো রকম কাজ হবে না। গত 17 বছরও হয় নাই, এখন আরো হবে না। মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের উদ্দেশ্যে যে আপনারা এইভাবে কমিটিগুলি করে পাঠাবেন। এখন দেখা যাচ্ছে যে ডিসিরা অনেক সময় যারা মাঠে ক্রীড়া সংগঠক বা ওইখানকার লোকালি যাদের অবস্থান রয়েছে, তাদেরকে দিয়ে ডিসিরা সাজানোর পরে দেখা যাচ্ছে যে এখন মন্ত্রণালয়ে আসছে ক্রীড়া পরিষদে, তখন এটা আবার ক্রীড়া উপদেষ্টা তার মতো করে হয়তো বা মনোপত না হলে সেটা আবার চেঞ্জ করে দিচ্ছে। এইভাবে তো আসলে আপনার স্পোর্টসের যেটা পুনর্বিন্যাস আমরা চাই, যে মাঠে ক্রীড়া সংগঠকরা মাঠে আসুক, তারা কাজ করুক ক্রীড়াঙ্গন নিয়ে, সেখানে কোনো দলের লোক হইতে হবে বিষয়টা এরকম না। আমি স্পষ্টভাবে আবারও বলছি যে আমরা কোনোভাবে দলীয়করণ করতে চাই না, আমরা চাই যারা মাঠের ক্রীড়া সংগঠক, প্রত্যেকটা জেলার ডিসিরা সেই মাঠের ক্রীড়া সংগঠকদের সাথে কথা বলে বাছাই করে তারপরে সেগুলো দেওয়া হবে, অ্যাডহক কমিটিতে রাখা হবে, এবং ডিসিদের উপরে একটা চাপ থাকে যে আপনারা ওই পছন্দের যেই বিষয়টা থাকে তা সেইভাবে করতে। তো আলটিমেটলি যে এত 17 বছরের আন্দোলন সংগ্রাম, এত যুদ্ধ বা এত রক্তক্ষয়ী, এত জীবন, এখনো যদি সেই আমরা আগের মতো করে সেই একই ঘরেই চলি, তাহলে পরিবর্তনটা হবে কিভাবে আমাদের? তো এইটার জন্য আমাদের যেটা মানে চাওয়া, যে আমরা বারংবার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের, যা বিশেষ করে যদি আপনি যেহেতু স্পোর্টস নিয়ে আমি কথা বলছি, স্পোর্টস অ্যাডভাইজারের সাথে আমি কয়েকবার কথা হয়েছিল আমার, আমি তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি
যে বিগত 17 বছরে যারা আওয়ামী রিলেটেড ছিল আপনি তাদেরকে টোটালি বাদ দিয়ে দেন, তাদের কোনো রকম স্থান রাখা যাবে না এখানে, কারণ তারা তো দোষর হিসেবে কাজ করেছে। বাট যারা নিউট্রাল, যারা মাঠের লোক, যাদেরকে দিলে ক্রীড়াঙ্গনের একটা ভালো একটা অবস্থান তৈরি হবে, সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই নিরপেক্ষভাবে। এখন দায়িত্বশীল জায়গায় বসে যদি কেউ পছন্দের তালিকা পাঠিয়ে দেয় বা এটা করতে হবে, এটা করা যাবে না, তাহলে তো আসলে আপনার সেই উদার যেই জায়গাটা বা ক্রীড়াঙ্গনকে যে ঢেলে সাজানোর যেই জায়গাটা, সেটা আমরা রাস্তাটা এই অন্তর্বর্তীকালীন সরকার এসেই সেই জায়গাটা বন্ধ করে দিচ্ছে। এবং আমি যেটা বললাম যে সার্চ কমিটির দিকে তাকান, কারা আছে এখানে। আপনি যে ফেডারেশনগুলি, ফুটবল ফেডারেশন তো টোটালি 2-1 ছাড়া পুরোটাই আওয়ামী পুনর্বাসন হয়েছে। আপনি ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত সেভাবেই বহাল তবিয়তে বসে আছে, যদিও তারা এখন কিছু বিদেশি শত্রু আছে, কারণ যারা বিদেশে পালিয়ে গেছে, তারা বিদেশ থেকে তারা ষড়যন্ত্র করছে। আবার কিছু দেশীয় শত্রু দেশে ঢুকেছে, তারা দেশে বসে ষড়যন্ত্র করছে। তাদের সবার দরকার চেয়ার। নামটা জানা যায় না, নামটা নাই বললাম, তাদের দরকার চেয়ার। তো চেয়ারের জন্য তো আমরা এত যুদ্ধ বা এত সংগ্রাম করিনি। আমার দরকার হচ্ছে ক্রিকেট বোর্ডটা এমন বাংলাদেশের সবচেয়ে রিচ একটি বোর্ড, তো সেইখানে আমরা এমন লোকগুলিকে রাখতে চাই যারা কোনো রাজনৈতিক দ্বারা প্রভাবিত হয়ে তারা কাজ করবে। এটা যদি হয়, এটা করতে গেলে যে আমরা আসলে অনেক কিছু শুনতে পাচ্ছি যে পুনর্বিন্যাসের জন্য আসলে তামিম ইকবালের মতো সাবেক অধিনায়ককেও সামনে আনা যেতে পারে, বা উনি হয়তো বোর্ড প্রেসিডেন্টের সম্ভাব্য ক্যান্ডিডেটও হতে পারেন। একটা গণতান্ত্রিক চিন্তা নিয়ে আমরা যখন কাজ করি, গণতান্ত্রিক দেশে আপনিও হতে পারেন ক্যান্ডিডেট ক্রিকেট বোর্ডে, যেহেতু আপনি ভালো ক্রিকেট বুঝেন, আপনিও দাঁড়াতে পারেন। বিষয়টা এরকম আমার কাছে, সেটা তামিম ইকবাল হোক বা XYZ যেই হোক না কেন, বাট আমরা এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই যে বাংলাদেশি ক্রিকেটটাকে সকল কিছুর ঊর্ধ্বে ক্রিকেটটাকে ভালোবাসবে, ক্রিকেটটা নিয়ে কাজ করবে। তৃণমূলের ক্রিকেটের যে আজকে একটি শোনেন, জাতীয় দলের যে ক্রিকেটের যে রেজাল্ট, ওইটা দিয়ে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অবস্থান তৈরি করতে পারবে না। মনে হয় না অর্গানাইজার ইজ ওয়ে মোর বেটার ক্যান্ডিডেট ফর দ্য প্রেসিডেন্সি রাদার দ্যান অ্যান এক্স ক্যাপ্টেন? আমি বলছি না যে তামিম ইকবাল বা সাকিব আল হাসান যদি ফেরত আসতেন, বা এদের কেউ হতে পারবেন না, বা মাশরাফি যদি এখন ইয়েতে থাকতেন। মানে আমাদের বিটার এক্সপিরিয়েন্স আছে সাবেক 3 অধিনায়ককে নিয়ে, খালেদ মাহমুদ সুজন, আকরাম খান এবং নাইমুর রহমান দুর্জয় যখন সাবেক অধিনায়ক হিসেবে বোর্ড ডিরেক্টর হয়েছিলেন, তারপরে কিন্তু আমরা দেখেছি নানা রকম কেওয়াসের মধ্যে প্রথম দুটো নামই খালেদ মাহমুদ সুজন, আকরাম খানের নিশ্চয়। তো দুর্জয়ও এর বাইরে ছিলেন না, অনেকাংশে তার সঙ্গে সাবেক প্রেসিডেন্টের অনেক ঝামেলা হয়েছিল। তো সাবেক অধিনায়ক হওয়াটাই কি একমাত্র ক্রাইটেরিয়া আপনার? না, মোটেও না। আমি আপনার সাথে মোটেও একমত না, বা যারা এটা নিয়ে আলোচনা করছে আমি তাদের সাথে একমত না। কারণ আপনি এর ভিতরে যেগুলি নাম বলেন যারা আওয়ামী লীগের দোসর হিসেবে রয়েছে, তাদের তো প্রশ্নই আসে না, তাদের নাম নেওয়া যাবে না আমার কাছে। কারণ হচ্ছে যে আমরা স্পোর্টস এমন একটি জায়গা, আপনি খেলাধুলা ছেড়ে দিয়ে এসে যদি আপনি রাজনীতিতে আসেন, ওকে ফাইন, কিন্তু আপনি খেলা চলাকালীন সময়ে আপনি রাজনীতিতে এসছেন, আপনি ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য, যেখানে বাংলাদেশের জনগণ টোটালি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, হ্যাঁ, এই জনগণ থেকে টোটালি বিচ্ছিন্ন ছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের একজন 300 আসনের একজন সংসদ সদস্য হয়ে নিজের সুবিধা নিয়েছেন। এই একজন ক্রিকেটারের কাছ থেকে এই ধরনের আমরা কখনোই বাংলাদেশের মানুষ আশা করেনি। তো সেই জায়গা থেকে আপনি যখন জানেন যে বিনা ভোটের এমপি হয়ে আপনি সংসদে বসেছেন, এখন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তো তাদেরকে ফেরত এনে আবার তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। এটা বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের মানুষ কখনোই এটা মেনে নিবে না। এবং লাইক আপনি ধরেন আমাদের সাকিব কিংবা মাশরাফি, তাদের আলাদা একটা ক্রিকেটের একটা ক্রেজ বা তাদের একটা ফ্যান বেসিক একটা জায়গা আছে, এটা থাকতেই পারে পছন্দের তালিকায়। বাট সবার আগে দেশ আমার, আমি দেশের সাথে যারা স্বৈরাচারী ভূমিকায় ছিল, যারা দেশের বিরুদ্ধে দোসর হিসেবে কাজ করেছে, তাদের স্থান বাংলাদেশের মাটিতে কখনোই সুযোগ হবে না, আমি এটা বিশ্বাস করি। সাবেক অধিনায়ক হওয়াটাই একমাত্র যোগ্যতা কিনা বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য? অন্যতম যোগ্যতা কিনা, বড় যোগ্যতা কিনা? না, আমি এটা কখনোই একমত। আমি যেটা প্রথমে বলেছি, এটা কখনোই না। যে আমার দরকার হচ্ছে মানে অর্গানাইজার ক্যাপাসিটি যারা রয়েছে, অর্গানাইজিং ক্যাপাসিটি যারা রয়েছে, বা যাদের সাথে ক্রিকেটের মানে একদম সর্বমহলে একটি সুদৃঢ় অবস্থান রয়েছে, তার সামাজিক অবস্থান থেকে শুরু করে সবকিছু মিলিয়ে। শুধু ওই আমাদের সাবেক একজন ক্রিকেটের অধিনায়ক হিসেবেই আমার কাছে মনে হয় না যে সে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার মতো তার সেই ক্যাপাসিটি বা সেই যোগ্যতা তার আছে। সো আমাদের বিষয়টাকে সার্বজনীন করে কিভাবে আমরা ভালো একজন বোর্ড প্রেসিডেন্ট পেতে পারি, লাইক আমাদের ফারুক ভাই কাজ করছে, যদি সকলে মনে করে যে না ফারুক ভাই ডিজার্ভ করে, তাহলে সে হবে।
যদি মনে করে যে না XYZ হবে, কারণ এখানে যেহেতু একটা ভোটের একটা ইস্যুজ আছে এবং সেই ক্লাবগুলি নিয়ে গত 17 বছর আমরা অনেক নোংরামি দেখেছি। স্টিল আমি একটু আগে বলছিলাম যে দেশীয় এবং বিদেশি শত্রুরা স্টিল এই ক্লাবগুলি নিয়ে নোংরামি করছে, বা যারাই করছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ করছে, বা তারা হয়তো বা সব জায়গাতে যে একটা স্থিতিশীল অবস্থা আনা দরকার সেটা তারা মানে পর্যাপ্তভাবে, যেটা আমরা আশা করেছিলাম, তারা এখন পর্যন্ত এটা করতে পারেনি। বাট দেশে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন কিন্তু আমরা এই বিষয়গুলি আমাদের আজকে যারা এখন বিভিন্ন জায়গায় দুর্নীতির সাথে জড়িত হচ্ছে বা বিভিন্ন বিশৃঙ্খলা করছে বা বিভিন্ন জায়গায় অনিয়ম করছে, বিশেষ করে যদি আমি ক্লাবের কথাগুলি বলি, যে যার মতো করে জোর করে ক্লাবগুলি তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, আমরা সবকিছু একটাই ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে একটি নিয়মের ভিতরে রাখতে চাই। সেই নিয়মের ভিতরে থেকেই আমাদের সকল তো গত 17 বছর যদি ধরি একদম বাস্তবতা নিরিখে তো বিএনপি লোকজনই বা বিএনপি সংগঠকরাই সবচেয়ে বেশি গ্রিলড হয়েছে। তো এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু মানে সবচেয়ে লুক্রেটিভ একটা ফেডারেশন, বিএফএফ এর নির্বাচনটা যেহেতু গত হয়ে গেছে, সেটা নিয়ে আমি আর কথা না বলি। এখানেও তো আইসিসির কিছু বাধ্যবাধকতা আছে। আপনার কি মনে হয় এখানে একটু ক্রিকেট বোর্ডে একটু বিএনপি পন্থীদের মানে আশাটা বেশি হওয়া উচিত? বা আমি মোটেও একমত না, আপনার সাথে একমত না। আমার কথা হচ্ছে, আমি আবারও বলছি, যারা ক্রিকেটকে ভালোবাসে, যাদের দ্বারা ক্রিকেটের ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ রয়েছে, যারা নিরপেক্ষভাবে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সে আমাদের এক্স প্লেয়ার হতে পারে, কোনো ভালো ক্রীড়া সংগঠক হতে পারে, যেই হোক না কেন, আমরা চাই যে ক্রিকেট বোর্ডটি যে তার যে একটি ভিত্তি, সেই যে স্ট্রং একটি ভূমিকা রয়েছে, ফেডারেশনাল স্ট্রং যে বেজের কথা আপনি বলছেন, এটার জন্য কি আপনার মনে হয় না ফেডারেশনের চেয়ে ফেডারেশনের যিনি মাদার ফিগার বা ফাদার ফিগার, স্পোর্টস অর্গানাইজেশন মানে স্পোর্টস এনএসসির কথা বলছি আমরা আর কি, ক্রীড়া মন্ত্রণালয়েরও আপনাদের অনেক ঢেলে সাজানোর ব্যাপার আছে। যদি আপনি কখনো দায়িত্বপ্রাপ্ত হন ওইখানকার, মানে যেটা অনেকে ধরে নিচ্ছেন, আমি শুরুর দিকে বলেছি, তখন কি আপনি এটা করতে পারবেন? আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের সাথে আমি বাংলাদেশে ক্রীড়াঙ্গন নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে, এবং সেই স্বপ্নগুলো যদি আমি হয়তো বা সময় নাই, আমি হয়তো বা আমি আমাদের যেটি মূল ভিত্তি, আমরা একদম যদি একটা এক্সাম্পল দিই, প্রত্যেকটি স্কুলে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে, এবং প্রত্যেকটা স্পোর্টসের জন্য আলাদা যেই যে ইভেন্টে হবে সেই ইভেন্টের আলাদা করে ক্রীড়া শিক্ষক থাকবে, এবং এইভাবে এরকম প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে আমরা এইভাবে মানে আমাদের অঙ্ক, বাংলা, ইংলিশে যেভাবে মার্কস পেতে হয় পাস করতে গেলে, ঠিক ওই স্পোর্টসও একইভাবে মার্কস পেয়ে আপনাকে একটা জায়গায় যেতে হবে। হয়তো বা আপনি ভবিষ্যতে ন্যাশনাল প্লেয়ার নাও হতে পারেন, বা একজন ভালো ফুটবলার হতে পারেন, একজন ক্রিকেটার হতে পারেন, বা একজন ভালো সাঁতারু হতে পারেন, যে কোনো ইভেন্টে আপনি হতে পারেন, কিন্তু আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই এক্স্যাক্টলি। সো দ্যাট আমি শুধু সারা বাংলাদেশে যে আমাদের 4টি বিকেএসপি আছে, 4টি বিকেএসপি সাফিসিয়েন্ট না, আমরা মনে করি যে প্রত্যেকটি জেলা ভিত্তিক আমাদের যদি বিকেএসপির আদলে যেতে, যেখানে পড়াশোনাও হবে সেখানে খেলাধুলা হবে, আমরা সুস্থ জাতি গড়ে তুলতে চাই। আবার ক্রীড়াঙ্গনের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে যাতে পড়াশোনা করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবে না, সে যাতে একজন স্পোর্টসম্যান হিসেবেও তার সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই রাস্তাটা আমরা তৈরি করতে চাই। এবং এটি আল্লাহর রহমতে আমরা, আল্লাহ যদি এদেশের জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অত্যন্ত আন্তরিক বাংলাদেশের স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য, এবং ভবিষ্যতে আমরা হয়তো রাতারাতি পারবো না, এটা 5 বছর বা 10 বছর লাগবে, তারপরে গিয়ে হয়তো বা বাংলাদেশ স্পোর্টস একটি যে গ্রাসরুট লেভেল থেকে যে এতদিন ধরে বলে আসছে, সেই তৃণমূল থেকে আমরা একটা বেস তৈরি করতে চাই। আমি বলি, তারেক রহমান আপনাদের দলীয় প্রধান, তিনি মানে তামিম ইকবাল যখন অসুস্থ হয়েছিলেন, তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং খুবই হৃদয়গ্রাহী, কোনো সন্দেহ নেই। ওনার পারিবারিকভাবে ওনাদের যে স্পোর্টিং একটা আছে, কালচার আছে, আরাফাত রহমান কোকো, যাকে আমরা খুব কাছ থেকে দেখেছি, ওল্ড ইউএইচএস ক্লাবটাকে করা, বগুড়া স্টেডিয়ামটাকে ঠিকঠাক করা, এইচপি ইন্ট্রোডিউস করা, সবকিছু মিলিয়ে ওনাদের কাছ থেকে তো বিএনপি বা আপনার যে রাজনৈতিক বাংলা জাতীয়তাবাদী দলের যে একটা বেস পয়েন্ট আছে বা একটা এক্সপেকটেশন আছে, আপনি একদম পিন পয়েন্টে দাঁড়িয়ে আছেন। কিন্তু মানে আমরা 30 সেকেন্ড বা 1 মিনিটের সময় পাবো, আপনি একটু নিজে বলেন আপনার এক্সপেকটেশনটা কি আপনার দলের কাছ থেকে, যে আপনি ওই স্বপ্ন পূরণের কথা বলছেন বা স্বপ্নের কথা বলছেন, বিং এক্স ক্যাপ্টেন অফ বাংলাদেশ ফুটবল টিম, আপনি এক্সপেক্ট করেন? আমি জাস্ট এক কথা বলতে চাই যে 5ই আগস্টের পরে
আমরা কিন্তু জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা বিভাগে শুরু করেছি, সারা বাংলাদেশে এটা শেষ হয়েছে। আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমাদের হয়েছে। আমরা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন জেলা উপজেলা পর্যন্ত বিভিন্ন রকম খেলাধুলার ভিতরে রেখে আমাদের তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে সরিয়ে রেখে ক্রীড়াঙ্গনে নিয়ে এসে কিভাবে একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশে ক্রীড়াঙ্গন নিয়ে, এবং তিনি যেহেতু একজন স্পোর্টস ঘরানার একজন সদস্য হিসেবে, যেহেতু কোকো ভাই ক্রিকেটের সাথে অত্যন্ত সুদৃঢ়ভাবে তিনি জড়িত ছিলেন এবং বাংলাদেশের ক্রিকেটে যে আজকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি কিন্তু আরাফাত রহমান কোকো। তো তার হাত ধরে, এবং আপনি তামিমের কথা বলছিলেন, তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাকে ফোন দিয়েছিলেন যে তামিমের খোঁজ খবর নেওয়ার জন্য। তিনি নিজে সরাসরি তামিমকে ফোন দিয়ে খোঁজ খবর রেখেছেন। আমি কয়েকবার হসপিটালে গিয়েছি। আমরা বাংলাদেশের যেই হোক না কেন, শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের যারা লিজেন্ডারি ক্রিকেট হোক, ফুটবলার হোক, যখনই কেউ অসুস্থ হয় বা কারো কাছে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে সেই বিষয়টি কনসার্ন নিয়ে তিনি সেই পদক্ষেপটি নেন। এবং আমি তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি চেষ্টা করি সেই যথাযথভাবে সেই বিষয়গুলি পালন করার জন্য। সো দ্যাট আমি যেটা বিশ্বাস করি, এক কথায় বলতে গেলে, যে আমাদের বিএনপি অত্যন্ত ক্রিয়ামনা মানসিকতা নিয়ে কিন্তু আমরা আমাদের আগামীর একটি ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের বাংলাদেশ আমরা গড়তে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশাবাদী হতে চাই। এখন নির্বাচন উত্তর অবস্থাটা কি পারমিট করে সেটাও একটা দেখার কৌতূহল থেকে যাচ্ছে। আমিনুল ভাই, আপনাকে আমি আবার আমাদের স্টুডিওতে দেখতে চাই। আশা করি অনেক ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।